নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর ফিরে এলাম একটা গল্প নিয়ে। হ্যাঁ, ঠিক গল্প বলা ভুল হবে, নাটকের গল্প। এর আগেও বাংলার গুরুত্বপূর্ণ কিছু নাটক, তাদের গল্পগুলোকে আমরা আমাদের মতো করে তুলে ধরবার চেষ্টা করেছি। তেমনই একটি নাটক, আমাদের সবার প্রিয় একজন নাটককার, অভিনেতা মনোজ মিত্রের লেখা নীলকণ্ঠের বিষ। মনোজ মিত্রের নাটক মানেই আমরা জানি যে সে নাটক শুধু কোনো প্রচারের জন্য লেখা নয়। নাটক মানেই তো আমাদের কাছে একটা, বলা যেতে পারে, বিপ্লবের একটা পতাকা সে মঞ্চের ওপর মেলে ধরবে। সে পতাকার রং হয়তো লাল, কিন্তু মূল কথাটা হচ্ছে যে নাটক মানেই সে একটা শ্রেণী সংগ্রামের কথা বলবে। নাটক মানেই তার মধ্যে একটা উদ্দেশ্য থাকবে। নাটক মানেই একটা গণচেতনা সঞ্চারের বার্তা থাকবে। কিন্তু উপন্যাস ছোট গল্প পড়তে গেলে আমরা ভাবি যে এই বিচিত্র জীবনটাকে, বহুমাত্রিক এই জীবনটাকে আমরা গল্পের পাতায়, উপন্যাসের পাতায় দেখতে পাবো। ফলে সাহিত্য শব্দটা আমরা যেন একতরফা ইদানিংকালে ওই গল্প উপন্যাসের ক্ষেত্রেই ব্যবহার করি। আর নাটক, তার যা কিছু মূল্য, তার যা কিছু হিসাব নিকাশ ওই মঞ্চের লোকেরাই করবে। মঞ্চের লোকেরা মানে যারা ওই মঞ্চে অভিনয় করছেন, কিছু অভিনেতা, অভিনেত্রী এবং যারা দর্শকের আসনে বসে আছেন, তাঁরাই নাটকের বিচারক। পাঠকের অবদানটা ধীরে ধীরে কমে যাচ্ছে। স্বয়ং মনোজ মিত্র নিজেই কথা বলেছেন যে নাটক মানেই কেন সে ওই থিয়েটারের মধ্যে বন্দি থাকবে। পাঠক কি বলতে চাইছে, সাহিত্য পাঠক হিসেবে তাদের কাছে নাটকের আবেদনটা কোথায় সেটাও আমাদেরকে দেখতে হবে। তো এই কথাগুলো যিনি বলছেন, যিনি তার জীবনটা শুরু করেছিলেন গল্প লেখা দিয়ে, সেই মানুষটা যখন পরে থিয়েটারের প্রতি ভালোবাসা থেকে নাটকের জগতে আসছেন, সুন্দরম দল তৈরি করছেন, নাটক লিখছেন, তখন কিন্তু তাঁর সেই গল্পকার সত্তাটা কিন্তু তিনি ঝেড়ে ফেললেন না। একজন মানুষ যখন একই সঙ্গে বহু বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা হয়, অর্থাৎ তিনি একই সঙ্গে গল্পকার, নাটককার, হ্যাঁ, যদিও মনোজ মিত্রকে আমরা গল্পকার রূপে কেউ জানি না, নাটককার তিনি, কিন্তু যিনি গল্প লেখার জগৎ থেকে নাটকের জগতে এলেন, সেই গল্পকার সত্তাটাকে কিন্তু তিনি ঝেড়ে ফেললেন না। সেই সত্তাটাকে তিনি তার নাটকের মধ্যে একটা, বলা যেতে পারে, নতুনভাবে তাকে বুনে দিলেন। তার প্রমাণ হচ্ছে তাঁর নাটক পড়তে গিয়ে কখনোই আমরা ওই বক্তব্য সর্বস্বতা বা একটা প্রচারধর্মিতা বা একটা উদ্দেশ্যমূলকতা, এই ভাবনার দ্বারা পরিচালিত হই না। বিনোদন এবং বক্তব্যের এক সুচারু সমন্বয় তার নাটকের মধ্যে আমরা পাই। নাটক মানেই যে শুধু বক্তব্য সর্বস্ব নয়, নাটক মানেই যে প্রচার নয়। একটা নাটক, সে যেমন পাঠকের কাছে তার আবেদন তৈরি করবে, তেমনি থিয়েটারের মঞ্চে যখন সেই নাটকটা অভিনীত হবে, তখন সেই নাটকটা যারা দেখছেন সেই দর্শকদের কাছেও তার একটা তাৎপর্য তৈরি হবে। জীবনকে নতুনভাবে দেখবে। জীবনের পাঠ যেন আমরা নাটক থেকে পাই। শ্রেষ্ঠ নাটক মাত্রই প্রচার, উদ্দেশ্য, সমকালীনতা সব কিছুকে ছাপিয়ে সেই মানুষকে সন্ধান করবে, যে মানুষের রূপটা আজ থেকে 100 বছর আগেও যা ছিল, আজ থেকে 100 বছর পরেও সে একই থাকবে। বাইরের চেহারাটা নয়, বাইরের জীবনযাত্রার মানটা নয়, তার আড়ালে যে চিরকালের মানুষ, তাকে যদি কেউ ফুটিয়ে তুলতে পারেন, তবে সেই নাটকের আবেদন চিরকাল থাকবে এবং সেই নাটককে মঞ্চকেন্দ্রিক হয়ে বাঁচতে হবে না, পাঠকের কাছে তার মূল্য থাকবে। নীলকণ্ঠের বিষ, এই নাটকটা নিয়ে কথা বলতে গিয়ে আমরা এত কথা বললাম এই কারণেই যে এই নাটকটা আসলে সেই জায়গাটাকে তৈরি করছে। নাটকটার মধ্যে কি দেখতে পাবো না, ফাদার লংম্যান বলে একটি ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো। এই ফাদার লংম্যান কে ছিলেন? তিনি ছিলেন ক্যাথলিক ধর্মের একজন প্রিস্ট। ক্যাথলিক ধর্মের একজন, বলা যেতে পারে একজন প্রিস্ট হবার সূত্রে, একজন যাজক হবার সূত্রে তাঁকে কিছু নিয়ম মানতে হয়। নারী সংসর্গ, সমাজ, এগুলো থেকে তাকে দূরে থাকতে হবে। এগুলো তার পক্ষে, তার ধর্মের পক্ষে, তার পরিচয়ের পক্ষে এটা বিরুদ্ধ। কিন্তু সমস্যা যেটা হলো যে এই ফাদার লংম্যান, তিনি একটি নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেন। না, কোনো খারাপ সম্পর্ক নয়,
একটা সহজ সম্পর্ক। সেই নারী তার স্বামী সন্তানদেরকে হারিয়ে বারবার ছুটে আসতো যিশুর কাছে, চার্চে ছুটে আসতো। কিন্তু ফাদার লংম্যান দেখেছেন যে যিশু, ধর্ম কোনো কিছুই কিন্তু মেয়েটাকে সান্ত্বনা দিতে পারত না, তার বুকের কষ্টটা মেটাতে পারত না। যেটা থেকে তার মনে হয়েছিল যে একজন মানুষের আশ্রয় কখনো ধর্ম হতে পারে না, একজন মানুষের আশ্রয় শুধুমাত্র একজন মানুষই হতে পারে। এবং সবথেকে মজার বিষয় হলো যে ফাদার লংম্যানকে কিন্তু এরপর নির্বাসন দেয়া হচ্ছে। তার ধর্মের লোকেরাই, তার সম্প্রদায়ের লোকেরাই তাকে নির্বাসন দিচ্ছে তার অপরাধের জন্য। তাকে জনমানব শূন্য একটা জঙ্গলের মধ্যেকার একটি পরিত্যক্ত ভাঙাচোরা একটা ওই চার্চে তাকে নির্বাসন দেওয়া হচ্ছে। কারণ তুমি অপরাধ করেছ, তুমি একজন ক্যাথলিক ধর্মের পৃষ্ঠ হওয়া সত্ত্বেও তুমি একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছ। এই অপরাধের শাস্তিরূপে তোমাকে মনুষ্য সংসর্গ শূন্য একটা ভাঙাচোরা পরিত্যক্ত একটা চার্চে তোমাকে জীবন কাটাতে হবে। এই যে নির্বাসনটা, এটাই কিন্তু ফাদার লংম্যানের কাছে সবথেকে বড় যন্ত্রণার। অন্য কোনো শাস্তি দিলে হয়তো ফাদার লংম্যান সেটাকে হাসি মুখে মেনে নিতেন, কিন্তু ফাদার লংম্যানকে এমন একটা শাস্তি দেওয়া হলো যেটা তার পক্ষে অত্যন্ত কষ্টকর। এই ফাদার লংম্যান চরিত্রটাকে সামনে রেখে মনোজ মিত্র অনেক কথা বলেন। মনোজ মিত্র, যিনি চিরকাল মানুষের হয়ে কথা বলেছেন, নিপীড়িত, বঞ্চিত, উপেক্ষিত মানুষ, যারা আমাদের সমাজে মানুষ হয়েও মানুষের মূল্য পেল না, তাদের হয়ে তিনি কথা বলেছেন। ফলে তিনি বারবার দেখাতে চাইছেন যে নিঃসঙ্গ বাঁচার থেকে ভয়ানক এই পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। অথচ আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি, যত আমরা নাগরিক সভ্যতার সঙ্গে তাল মেলাচ্ছি, আজকের এই নাগরিক জীবনের সবথেকে বড় যন্ত্রণা, সবথেকে বড় রোগটাই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের এই বিচ্ছিন্নতা। সেই বিচ্ছিন্নতার জায়গাটাকেই এখানে মনোজ মিত্র দেখাচ্ছেন যে ফাদার লংম্যানকে শাস্তি দেওয়া হচ্ছে একটা জনমানব শূন্য পরিত্যক্ত ভাঙা চার্চে, যেখানে আশেপাশে কোনো মানুষজন নেই, তিনি একা। এই যে একা বাঁচার মতো যন্ত্রণার আর কিছু হয় না। ফাদার লংম্যান এক গভীর অস্তিত্বের সংকটে ভুগছেন। মানুষের অস্তিত্ব নিয়ে, তার আইডেন্টিটি নিয়ে অনেক কথা বলেন, অস্তিবাদ অনেক কথা বলেন। কিসে তার অস্তিত্ব, কি তার আইডেন্টিটি? মনোজ মিত্র কিন্তু এখানে যে আইডেন্টিটি সন্ধান করছেন সেটা হচ্ছে একা মানুষের কোনো আইডেন্টিটি হয় না। তুমি ব্যক্তি মানুষ হিসেবে তোমার নিজস্ব স্বাধীনতা নিশ্চয়ই থাকবে, কিন্তু আমরা যখন মানুষের মাঝে জন্মেছি, তখন মানুষ ছাড়া আমাদের জীবনের কোনো পরিচয় থাকতে পারে না। আমরা শূন্যতায় গিয়ে পড়ব। ওই যে লালন ফকির বলেছেন যে মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, সেই একই কথা যে মানুষের মাঝে যখন জন্মেছি তখন মানুষকে নিয়েই আমাদের বাঁচতে হবে। মানুষের মাঝে মানুষকে নিয়েই একত্রে বাঁচার মধ্যেই আমাদের আইডেন্টিটি। সেই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে কে? আমাদের ফাদার লংম্যান। এবং তারপর একটা চমৎকার বিষয় আমরা লক্ষ্য করলাম। ফাদার লংম্যান কী করলেন? এই নির্বাসিত জীবনের যন্ত্রণা থেকে বেরিয়ে আসবার জন্য, নিজের আইডেন্টিটি সন্ধান করবার জন্য তিনি এই সমাজের বুকে যারা পরিত্যক্ত, যারা মানুষ হয়ে মানুষের মর্যাদা পায়নি, যারা ভিখিরি হয়ে কোনো রকমের জীবন কাটায়, তাদের আবার নেতা রয়েছে যারা তাদেরকে ভিখিরি সাজিয়ে রাখে, তাদেরকে দিয়ে উপার্জন করিয়ে তাদেরকে খেতে পড়তে দেয় না, সেই সমস্ত সমাজের যারা আপাতভাবে জঞ্জাল, যারা হতভাগ্য, সেই মানুষগুলোকে শহরে গিয়ে তাদেরকে ধরে ধরে নিয়ে আসছেন তিনি। স্ক্র্যাচে ভর দিয়ে, লাঠির উপর ভর দিয়ে তাদেরকে কোনো রকমের তিনি টেনে আনছেন। তাদেরকে নিয়ে তিনি একটা পরিবার তৈরি করবার কথা ভাবছেন। সেখানে পাতার মতো মেয়েকেও আমরা দেখতে পাই, যার শরীরে এক ধরনের কুষ্ঠরোগের মতো একটা রোগ তাকে আক্রান্ত করে। ফাদার লংম্যান তো চিকিৎসক নন, তিনি তার আয়ুর্বেদিক চিকিৎসার জ্ঞান দিয়ে তাকে সারাবার চেষ্টা করেন, কিন্তু পারেন না। শেষ পর্যন্ত নিজেও সেই দুরারোগ্য রোগে আক্রান্ত হন। একজন ডাক্তার তার কাছে ছুটে আসে। তিনি একটি ঝড় বাদলের রাতে সেই ভাঙা চোরার চার্চে গিয়ে আশ্রয় নেন এবং ফাদার লংম্যানকে দেখেন। সেখানে যারা থাকে তাদেরকে ফাদার লংম্যান কিন্তু খেতে দিতে পারেন না। আমরা দেখতে পাই কেমন করে ফাদার লংম্যানের কাছ থেকে সেই সমস্ত হতভাগ্য মানুষগুলোকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মাখনলালের মতো ক্যারেক্টার। মাখনলালকে না, সে হচ্ছে কলকাতার একজন দালাল, যার আন্ডারে অনেক ভিখিরি আছে,
হাতের দিক থেকে পায়ের দিক থেকে দুর্বল ভাঙাচোরা মানুষগুলোকে সে ভিখিরি সাজিয়ে কলকাতার রাজপথে বসিয়ে রাখে এবং তাদের থেকে উপার্জিত পয়সা নিজে আত্মসাৎ করে তাদেরকে দুবেলা ভালো করে খেতে পর্যন্ত দেয় না। তাই তাদের থেকে ছিনিয়ে এনেছে, তাদেরকে মানুষের অধিকার নিয়ে বাঁচবার জন্য একটা পরিবার করে তাদেরকে রেখে দেবার জন্য যখন লংম্যান তাদেরকে চুরি করে এনেছে, সে তো তার কাছে বড় অপরাধ বটে। কারণ সে যে তার লোভের, তার সৌধ নির্মাণের, তার বলা যেতে পারে প্রচুর টাকা পয়সা উপার্জনের যে যে সিস্টেমটা, তাতে যে সে হাত বসিয়েছে ফাদার লংম্যান, কেমন করে ছেড়ে দেবে? তার বলা যেতে পারে লোভের থাবাতে যে সে হাত বসিয়ে দিয়েছে, তার ব্যবসাটাকে যে সে পথে বসাতে বসেছে, তাই তাকে ছেড়ে দেবে কেমন করে? তাই সেই মানুষটা ছুটে আসে সেই চার্চে, কেমন করে সেখান থেকে তাদেরকে ছিনিয়ে নিয়ে যায় তার চেষ্টা করে সে কতভাবে। এই যে গল্প, একজন মানুষ কিছু অসহায় মানুষকে কাজে লাগিয়ে তাদের দিয়ে উপার্জন করতে চায়, তাদেরকে ভিখিরি সাজিয়ে তাদের মনুষ্যত্বকে খাটো করে তাদের থেকে উপার্জন করে অর্থের পাহাড় বানাতে চায়। আর একজন মানুষ তাদেরকে মূল্য দিতে, তাদের মনুষ্যত্বের মর্যাদায় তাদেরকে প্রতিষ্ঠিত করতে, মানুষের মতো করে মানুষ হয়ে বাঁচবার জন্য তাদেরকে টেনে নিয়ে আসে। হ্যাঁ, ফাদার লংম্যানও যে তাদেরকে দুবেলা খেতে দিতে পারে এমন নয়, তারও যে সাধ্য বড় কম, কিন্তু তার স্বাদ জাগে একটা পরিবার হোক, সেখানে পাতার মতো মেয়ে থাকুক, এই সমস্ত দুঃখীরামের মতো লোকগুলো থাকুক, যাদেরকে এই সমাজ ভিখিরি সাজিয়ে রাখে, যাদেরকে মানুষের অধিকার নিয়ে সিদ্ধারা সোজা করে বাঁচবার অধিকার দেয়নি এই সমাজ। মাখনলালেরা সেই তাদের সমাজ থেকে তাদের এঁটোগুলোকে, তাদের সমাজের দ্বারা যারা পরিত্যক্ত, সেই বলা যেতে পারে সমাজের মানুষের সেই বিষকে যেন নিজের কণ্ঠে ধারণ করে তিনি নীলকণ্ঠ হয়ে গেলেন। গল্পটার নাম, নাটকটার নাম নীলকণ্ঠের বিষ। এই নীলকণ্ঠ কে? শিব যেমন ওই সমুদ্র মন্থনে উঠে আসা অমৃত আর বিষের মধ্যে অমৃতের ভাগ তো সবাই চায়, বিষের ভাগ কেউ চায় না। শিব সেই বিষ কণ্ঠে ধারণ করে হলেন নীলকণ্ঠ। আমাদের সমাজে যারা পরিত্যক্ত, যাদের দায় কেউ নিতে চায় না, সে পাতার মতো মেয়েরা হোক কিংবা এই দুঃখীরামের মতো লোকেরা হোক, যাদেরকে ভিক্ষে করে জীবন কাটাতে হয়, যারা মানুষ হয়েও মানুষের সমাজ থেকে যারা পরিত্যক্ত, যারা ব্রাত্য, সেই সমস্ত সমাজের জঞ্জালগুলোকে আপাতভাবে যারা জঞ্জালের মতো, তাদেরকে সে আশ্রয় দেয়। কিংবা অন্যভাবে বললে, এই যে সমাজ তাদের সঙ্গে যেটা করে সেটা অন্যায়, তাতে বিষ জমে, সেই সমাজের বিষ, সমাজের পাপ, সমাজের বিষটাকে যেন নিজের কণ্ঠে ধারণ করে সমাজকে শুদ্ধ রাখার, ভালো রাখার দায়িত্বটা নিয়েছেন আমাদের ফাদার লংম্যান। তার স্বাদ বড়, সাধ্য বড় কম। একজন মানুষের স্বাদ আর সাধ্যের যে দ্বন্দ্ব, সেটাই যেন এই নাটকের মধ্যে দেখানো হয়েছে। আমাদের অনেক সময় সামর্থ্য থাকলেও আমরা ভালো কাজ করি না, কিন্তু কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে যার স্বাদ থাকলেও সাধ্য নেই, কিন্তু তারপরেও সে চালিয়ে যায়। তার স্বাদ আর এবং সাধ্যের দ্বন্দ্বটা দেখবার মতো একটা জিনিস বটে। সেটা মানুষ হিসেবে আমাদের পরিচয়টাকে আইডেন্টিফাই করতে শেখায়, আমাদের কাছে একটা বিবেকের আয়না মেলে ধরতে সাহায্য করে। ফাদার লংম্যান চরিত্রটা সেই জাতীয় চরিত্র যে আমাদেরকে শেখায় মানুষ হয়ে যখন মানুষের মাঝে জন্মেছি তখন কিছু দায়িত্ব, কিছু কর্তব্য আমাদের থাকে। ডাক্তার লোকটা প্রথম দিকে ফাদার লংম্যানকে ভুল বুঝেছিল যে আপনি এমন একটা লোক যে এদেরকে খেতে দিতে পারেন না, এদের রোগ হলে তাদের চিকিৎসার দরকার, আপনি নিজে চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু তাকেও বুঝতে হয়েছে ফাদার লংম্যানের মতো মানুষ পৃথিবীতে হয় না। তাই তিনি যখন শেষে একটি ডাক্তারখানা খুলছেন, তখন সেখানে প্রধানতম চরিত্ররূপে, সেখানকার দেখভাল করবার দায়িত্বরূপে তিনি যাকে সেখানে নিয়ে যেতে চাইছেন, সে এই ফাদার লংম্যান। পাতাও তাকে ডাক দিচ্ছে বাবাকে, বাবা সমান তার কাছে, তাকে ডেকে নিয়ে যাচ্ছে। সেই সবাই যখন তাকিয়ে রয়েছে তার দিকে, ফাদার লংম্যান নিজে রোগে আক্রান্ত, কুষ্ঠরোগ তাঁর শরীরে দেখা দিয়েছে। এই কুষ্ঠরোগ তো শুধু রোগ নয়, এ আসলে বিষ, সমাজের পাপ। তিনি নিজের কণ্ঠে ধারণ করে সেই পাপে তাঁর শরীর চলছে। এই শরীরের রোগ আসলে তার সেই পাপের চিহ্ন তিনি বহন করে আছেন। পাতার মতো মেয়েদেরকে সারাতে গিয়ে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু তারপরেও তিনি একটা কথাই বলেন, যেটা তাকে বলতে শোনা যায় যখন রেভারেন্ট তাকে শাস্তি দিচ্ছেন, তাকে অপরাধী করে নির্বাসন দেবেন, একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ককে নিয়ে প্রশ্ন তুলছেন,
তখন রেভারেন্ডের সামনে একটি চমৎকার কথা আমাদের ফাদার লংম্যান বলছেন যে ওই মেয়েটিকে আমি কেন, মেয়েটির সংসর্গ আমার হয়েছে, মেয়েটিকে আমি আশ্রয় দিয়েছি কেন, কেন মেয়েটির কাছাকাছি আমি গেছি, তার কারণ হচ্ছে এটাই যে রেভারেন্ড যখন বলছে ফাদার ক্যাথলিক ধর্মের পৃষ্ঠের নারী সংসর্গ অবৈধ, তারা জীবনে কখনো নারী সংসর্গ ভোগ করতে পারবে না, সংসার পর্যন্ত না। তুমি সে নির্দেশ অমান্য করে স্বামী পুত্রহারা এক মহিলার সঙ্গে অবৈধ প্রণয় মত্ত হলে দুঃখিনী রমণী তোমার কাছে সান্ত্বনা নিতে আসতো, আর সেই সুযোগে তুমি। লংম্যান বলছেন সুযোগ, সুযোগ নাই চোর, আমি কিছু আত্মসাৎ করিনি। হ্যাঁ, প্রতিদিন চার্চে আসতো স্বামী পুত্র হারানোর শোক ভুলতে। আমি দেখেছি শুষ্ক সান্ত্বনা বাক্যে সে শান্ত হচ্ছে না। মানুষ শান্তির জন্যে মানুষের হৃদয় খোঁজে, আমি তাকে হৃদয়ের স্থান দিয়েছি। এই যে নাটক, এ কি শুধুই নাটক, এর গল্পরস চমৎকার। মানুষের নাটককার, মানুষের লেখক মনোজ মিত্র, যিনি মানুষের পক্ষে কথা বলেন, সেই মানুষের পক্ষেই কথা বলেছেন তিনি। ফাদার লংম্যান তাঁর বাণী বাহক হয়ে উঠেছে এবং তিনি এই নাটকের গল্পের আধারে যেন এটাই বলতে চাইলেন যে মানুষের সভ্যতা, মানুষের জীবন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে। মানুষের শ্রেষ্ঠ আশ্রয় কোনো ধর্ম হতে পারে না। ধর্ম তো সেটাই যেটা মানুষকে ধারণ করে, আশ্রয় দেয়। এমন কোনো ধর্ম থাকতে পারে না পৃথিবীতে, সে ক্যাথলিক ধর্ম হোক বা যেই ধর্ম হোক, যা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে, তাদের ভালোবাসাকে, তাদের আশ্রয় দেওয়ার প্রবণতাকে, তাদের দয়া ধর্মকে ঘিন্ন চোখে দেখে, অবৈধ চোখে দেখে। মানুষের আশ্রয় যে দেয় সেই তো ধর্ম। সেই বৃহত্তর মানব ধর্মের কথা বলছেন আমাদের মনোজ মিত্র। যারা সমাজের দ্বারা পরিত্যক্ত, মানুষেও যাদেরকে কেউ মূল্য দেয়নি, এই সমাজ তো তাদের সঙ্গে অন্যায় করেছে, সেই সমাজের দ্বারা উপেক্ষিত ব্রাত্যদেরকে স্থান দিয়ে তিনি আসলে এই সমাজের বিষটাকে, যে বিষটা জমা হচ্ছে তাদের পাপের ফলে, সেই পাপের বিষটাকে তিনি যেন নিজের কণ্ঠে ধারণ করেছেন। সমাজকে ভালো রাখার দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি তাই নীলকণ্ঠের বিষ নাটকে তিনিই তাই সেই কেন্দ্রীয় চরিত্র, তিনি সেই মহাদেবের মতো নীলকণ্ঠ, মানুষকে ভালো রাখার ব্রত যাঁর। মনোজ মিত্রের নীলকণ্ঠের বিষ নাটক নিয়ে, তার গল্প নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। এই ধরনের আলোচনা পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।